আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। দীর্ঘ 17 বছরের প্রবাসী জীবন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। বিমানবন্দরে পা রেখেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমান ফোন করেছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, তাকে আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন। এই যে ফোনালাপ, এই ফোনালাপ নিয়ে ইতিমধ্যেই নানা অঙ্গনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্ককে ঘিরে নতুন বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন অনেকেই। সমালোচকদের অভিযোগ চলছে গভীর ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা কি? জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মাঝে নানা সমীকরণ শেষ হয়ে গিয়েছে। তারা ভারতের সাথে এক হয়ে গিয়েছেন। ভারতের গোয়েন্দা সংস্থা ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমান আতাত করে আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় চলে আসবেন, এরকম একটি তথ্য সবার মাঝে দেওয়ার চেষ্টা করেছেন। এই তথ্যটি সামনে এনে জনাব তারেক রহমানকে বিতর্কিত করার চেষ্টা করছেন। ঠিক তেমনইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান সময়ে ভারতের যে আগ্রাসন বাংলাদেশকে নিয়ে এবং ভারতের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ক্যাবিনেট যে চরমভাবে একটা বিরোধপূর্ণ অবস্থানে আছেন, সেই বিষয়টিকেও হালকা করার চেষ্টা করছেন অনেকেই। জনাব তারেক রহমানকে যদি বিতর্কিত করা যায় তাহলে কি হবে? বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যাবে এবং সেই পরিবেশটির মধ্য দিয়ে নির্বাচনকে হয়তো বন্ডুল করে দেওয়া যেতে পারে এবং নির্বাচনটিকে যদি নস্যাৎ করা যায়, তারেক রহমান এবং জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি একটা বিভেদ তৈরি করা যায় তাহলে কি হবে? পতিত স্বৈরাচার বাংলাদেশে সহসায় ঢুকতে পারবেন এবং তারা তাদের রাজনীতি আবার পুনরায় বাংলাদেশে স্টাবলিশ করতে পারবেন। এরকম একটি সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, দীর্ঘ 17 বছর পর জনাব তারেক রহমান বাংলাদেশে পা রেখেছেন। তিনি বিমানবন্দরের বাইরে এসে খালি পায়ে মাটিতে একটু হেঁটেছেন, মাটিকে স্পর্শ করেছেন। এটা একটা আবেগ, এটা একটা অনুভূতির জায়গা। আমরা যারা অন্ততপক্ষে প্রবাসে থাকি, বাংলাদেশে পা দেওয়ার সাথে সাথে বুকের সিনা চওড়া হয়ে যায়, অন্যরকম একটা অনুভূতি। এটা যারা বাংলাদেশে থাকেন তারা কখনো অনুভব করতে পারবেন না। তারেক রহমান যে অনুভূতিটা দেখিয়েছেন বিমানবন্দর থেকে নেমে, সেই অনুভূতিটা নিয়েও কিন্তু অনেকে বিতর্ক করার চেষ্টা করছেন। শুধু সেটাই নয়, তারেক রহমান বিমানবন্দর থেকে গাড়ি যোগে তার যেই অভিনন্দন যে স্টেজ, সেই জায়গায় গিয়েছেন, জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। লক্ষ লক্ষ জনতা তাকে অভিবাদন জানিয়েছেন, রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন, হাত নেড়েছেন। এই জায়গায় কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, সেই জায়গায় সেনাবাহিনী 2-4 জনকে একটা পিটা দিয়েছে। এইটা নিয়েও কথা বলার চেষ্টা করেছেন, অনেকে বিতর্ক করার চেষ্টা করেছেন যে জনাব তারেক রহমান রাজপথে আসছেন, সেনাবাহিনী তার দলের সমর্থকদের পিটিয়েছেন, এতে তারেক রহমানের রাজনীতি হায় হায় শেষ হয়ে গেল, এরকম একটি অবস্থা। তার সাথে সাথে অনেকে বিতর্ক করার চেষ্টা করেছেন 300 ফিট রাস্তায় গাছ ভেঙে ফেলা হয়েছে, অনেক ময়লা আবর্জনার স্তূপ জমাছেন। সেই জায়গায় দেখুন, ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে সেই সমস্ত সকল আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন, তারা আবর্জনা পরিষ্কার করেছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যেই গাছগুলো ভেঙেছেন সেই গাছগুলো আবার নতুন করে লাগিয়ে দেওয়া হবে। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য, যানবাহন চলাচল সচল রাখার জন্য কোনো জায়গায় সেনাবাহিনী, পুলিশ বা দলীয় নেতাকর্মী অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। সেই জায়গায় হয়তো নিজের দলের নেতাকর্মীদের বিপক্ষে গিয়েছে। সেটা খুব একটা বড় বিতর্কিত জায়গা বলে আমি মনে করি না। এখন সবচেয়ে বড় বিতর্কের জায়গা হলো এই যে জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে নতুন করে ষড়যন্ত্র করছেন, যা একটা গভীর ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে হয়তো ভারতের গোয়েন্দা সংস্থা এর সমর্থনে তার ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘুটু করার মধ্য দিয়ে তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় চলে যাচ্ছেন। এভাবেই কোনো নির্বাচন করবেন না, কোনো কিছু করবেন না। অনেকে আবার এটা বলার চেষ্টা করেছেন যদি ষড়যন্ত্র হয়েই যায়, জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়েই যান, বিএনপি যদি আগামী দিনে বিজয়ী হয়েই যায়, তাহলে আর নির্বাচনের প্রয়োজন কি? তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল, তাই না? ওই মধ্যরাতের নির্বাচন, আমিডামি নির্বাচন, তারপর কি বলবো, দিনের ভোট রাতের নির্বাচন, সেরকম করে যদি নির্বাচন হয়। দেখুন, এই যে নানা ষড়যন্ত্রের মিথ
তৈরি করা, নানা ন্যারেটিভ তৈরি করা বা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আনা, এই সমস্ত ষড়যন্ত্র তত্ত্ব সামনে এনে হয়তো বিএনপিকে বিতর্কিত করা যাবে বা জনাব তারেক রহমানকে বিতর্কিত করা যাবে। কিন্তু তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটির মধ্য দিয়ে দেশের জনগণ জাতি মোটামুটি কিন্তু একটা স্পষ্ট বার্তা কিন্তু তিনি পেয়েছেন। দেখুন, তিনি মার্টিন লুথার কিংয়ের যেই একটি উল্লেখযোগ্য উক্তি যে আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, সেই কথাটিকে সামনে এনে জনাব তারেক রহমান বলেছেন কি আই হ্যাভ এ প্ল্যান। মানে এই যে প্ল্যান, এটা কি প্ল্যান? এখন তারেক রহমানের যারা সমালোচক তারা নতুন করে বলছেন যে তারেক রহমানের একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটি হলো ষড়যন্ত্র করে রাষ্ট্র ক্ষমতায় চলে যাওয়া। দেখুন, তারেক রহমানের যে বক্তব্য, আমি একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে কিছুক্ষণ আগে, সেই জায়গায় আমি একেবারে সুস্পষ্টভাবে সেটা বলেছি যে তারেক রহমানের এই বক্তব্যতে আমি কোনো খারাপ কিছু পাই না, আমিত্ব পাই না, সেখানে কোনো সংঘাত সহিংসতার কিছু পাই না। আমি সেই জায়গায় দেখেছি শুধু একটি বাংলাদেশ এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়টি। এখন যদি অন্য কেউ আই হ্যাভ এ প্ল্যানে মনে করেন যে এটা ষড়যন্ত্রের কোনো প্ল্যান, এখন পর্যন্ত তারেক রহমানের গত এই জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর এরকম কোনো তথ্য কিন্তু আমরা দেখি নাই। বরঞ্চ আমরা দেখছি বাংলাদেশকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, মানুষের ভোটাধিকার কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, তারপরে যে প্রতিহিংসার যে রাজনীতি সেই জায়গা থেকে বের হয়ে এসে মানে পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কিভাবে রাজনীতিটা করা যায়, এরকম নানা প্রক্রিয়া কিন্তু আছে। দেখুন, একটি সময় যখন দেখা গিয়েছিল বা বোঝা যাচ্ছিল যে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি দূরত্ব আছে, সেই সময় কিন্তু অনেকে মানে খুব খুশি হয়েছিল। আবার সেই জায়গায় ষড়যন্ত্র তত্ত্ব টেনে এনে অনেকে বলার চেষ্টা করেছেন, এই দেখো জামাত ষড়যন্ত্র করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, জামাত ডক্টর ইউনূস ষড়যন্ত্র করে তারেক রহমানকে মাইনাস করে -3-4 ফর্মুলা সামনে এনে আগামী দিনে জামাতকে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসছে, এই যে তারেক রহমানকে মাইনাস করে দিচ্ছে। এখন বাংলাদেশের যারা চাটুকার, যারা সুশীল, যারা কথাবার্তা বলেন, জনগণকে মোটিভেট করার চেষ্টা করেন, তাদেরকে ভুল পথে প্রবাহিত করার চেষ্টা করেন, সেরকম মানুষজন আবার সেই তত্ত্ব ষড়যন্ত্র সামনে আনছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ষড়যন্ত্র করছেন, সেনাবাহিনীর মধ্যে ইতিমধ্যেই ফয়সালা হয়ে গিয়েছে, সব কিছু ম্যানেজড, মানে তারেক রহমান এসে গেছে, কোনো রকম একটা জাতা নির্বাচন দিবে, যে নির্বাচনটিতে বিএনপি বিজয়ী আসবে। তারেক রহমান কি একটিবারের জন্য চেয়েছেন যে একটি জাতা নির্বাচন করে তিনি রাষ্ট্র ক্ষমতায় যেতে? তারেক রহমান বরঞ্চ বারবার বলছেন যে বাংলাদেশে আগামী দিনের যে নির্বাচনটি এটি অত্যন্ত শক্তিশালী এবং মানে অনেক হার্ড একটি নির্বাচন হবে। কারণ একদিকে জামাত ইসলাম তার জোট, অন্যদিকে বিএনপি তার জোট, এই জায়গায় একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই লড়াইয়ের মধ্য দিয়ে যারা বিজয়ী হবে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। সুতরাং যে মানুষটি এখন পর্যন্ত আমরা দেখছি যে দেশের জন্য, জনগণের জন্য এবং দলীয় নেতাকর্মীদের বারবার যে বিশৃঙ্খল বা যে অপকর্ম করছে সেই জায়গা থেকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছেন, সেই জায়গায় খামাখা আবার এই নানা ষড়যন্ত্রের তত্ত্ব এনে ভারতের দাসখত দিয়ে তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় চলে যাচ্ছে, এরকম যে তথ্যগুলো সামনে আনার চেষ্টা করেছেন, এইগুলো অহেতুক বিতর্ক করে তারেক রহমানের যে ভাবমূর্তি, যে ইমেজ, সেটা নষ্ট করা যাবে না। আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে বলি। দেখুন, আমি একজন ছোট্ট সাংবাদিক কর্মী হিসেবে আমি এই জায়গায় মনে করি যে তারেক রহমান বাংলাদেশে আসছেন, আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে গুণগত আমূল পরিবর্তন হবে। দেখুন, জামাত ইসলামের আমির খুব চমৎকার কথা বলছেন এবং জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু অনেক চমৎকার নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তারাও চাচ্ছেন বাংলাদেশের রাজনীতিটা একটা আমূল পরিবর্তন হোক। সুতরাং দল দুটি, বিএনপি এবং জামাত, এই দুটি দল বা দুটি জোটের মধ্যে আগামী দিনে নির্বাচন হবে। সেই নির্বাচনটি আমি চাই যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এখানে জামাত আসুক, বিএনপি আসুক, যেই আসুক না কেন রাষ্ট্র ক্ষমতায় আসুক। আর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বেকুব শ্রেণীর লোক না রে ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের প্লেয়ার, আর ওনার যে কথা, ওনার যে কমিটমেন্ট, সেটা কোনটা এখন পর্যন্ত কথার সাথে
সামঞ্জস্য হয়নি, সেরকম আমি কোনো কিছু এখন পর্যন্ত পাই নাই খুঁজে আর কি। আমি যদ্দূর দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটা বলছেন, যে কর্মকাণ্ড তিনি করার কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই রকম কাজ করছেন, এবং জনাব তারেক রহমানও আমি এখন পর্যন্ত সে একই জায়গায় দেখছি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নির্বাচন দিবেন, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য এবং বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ভালো একটি নির্বাচন দেওয়ার তিনি চেষ্টা করছেন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক ব্যর্থতা আছে, অনেক জায়গায় সীমাবদ্ধতা আছে। পুলিশ প্রশাসনকে এখনও মাঠ পর্যায়ে ঠিক ভালোভাবে কাজ করতে পারছে না তারা। এর মধ্যে অনেক ঘটনা আছে, অনেক মানে বিষয় আছে যেগুলো আপনারা সবাই জানেন, যে অনেক পালিয়ে গেছে, অনেক পুলিশ কর্মকর্তাদের ভিতরে এখনও আওয়ামী লীগ যারা করছেন তারা আছেন। সব কিছু মিলিয়ে মানে যে খুব ভালো অন্ততপক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ভালো কিছু করতে পেরেছেন সেরকম না হলেও ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য বিদেশি বিভিন্ন দেশের সাথে যে চুক্তিগুলো করছেন, যে কর্মকাণ্ড তিনি নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেটা আগামী 5-10 বছর পরে বাংলাদেশের মানুষ হয়তো অনুধাবন করতে পারবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস 1-1.5 বছরে বাংলাদেশের জন্য কত কিছু করে দিয়ে গেছেন। দেখুন, জনাব তারেক রহমান হয়তো দীর্ঘদিন প্রবাসী জীবনে ছিল, তিনি বাংলাদেশে আসছেন, তার সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে নানা উদ্বেগ উৎকণ্ঠায় ছিল দল। সেই জন্য সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূসের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই সমস্ত পদক্ষেপগুলো শুধুমাত্র জনাব তারেক রহমানের নিরাপত্তার জন্য। এখন অনেকে বলবেন যে ডক্টর শফিকুর রহমান তো নিরাপত্তা ছাড়াই খোলা জিপে ঘুরে বেড়াচ্ছেন, তিনি মিছিল, মিটিং, সমাবেশ করছেন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো সেরকম প্রোটোকল জামাত ইসলামের নেতার প্রয়োজন হয়নি, দেখে দেয়নি। বিএনপির নেতা কর্মীরা বা জনাব তারেক রহমান যেহেতু দীর্ঘদিন প্রবাসে ছিলেন, তার উপরে তার হত্যা করার অনেক থ্রেট ছিল নানা সময়ে। সেই জায়গাগুলো একত্রিত করে ডক্টর মোহাম্মদ ইউনূসও দেখেছেন এবং বিএনপির পক্ষ থেকে দেখেছেন যে তার হত্যা করার একটা থ্রেট আছে। তো সেই জায়গায় তাকে সেরকম সিকিউরিটি দেওয়া, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস যথার্থ একটা কাজ করেছেন। এই সমস্ত বিষয়গুলো দেখে খামাখা একটা ন্যারেটিভ তৈরি করে তারেক রহমানকে বিতর্কিত করা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করা, এখানে জামাতকে টেনে আনা, এখানকে ভারতকে টেনে আনা, এগুলো নেহায়াত একটি মানে বোকামি, বা এটি নেহায়াত খালি তর্কের খাতিরে তর্ক করার জন্য সামনে নিয়ে আসা। এরকম আসলে আমি অন্তত পক্ষভাবে যেটা মনে করছি, যেটা সর্বশেষ বলতে চাই, যে বাংলাদেশের বর্তমান ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন এবং তিনি ভারতের বিষয়ে যে মনোভাব ব্যক্ত করেন এবং ভারত বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রগুলো বিগত দীর্ঘদিন যাবৎ করে আসছিলেন, সেই ষড়যন্ত্রের সকল জাল যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার ছিন্ন করছেন, ঠিক একই পথে আগামী দিন যদি জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন, সেই আবহটা তিনি বজায় রাখবেন এবং সেই পথ অনুসরণ করেই তিনি রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং সেটা করতেই হবে এবং তিনি করবেন। অন্যদিকে জামাত ইসলামও যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, জনগণের ভোটে বিজয়ী হয়, তাহলে এই যে ভারত আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করেছেন বিগত দিনগুলোতে, একটা দাসত্ব খত দিয়ে মানে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে হবে, সেরকম সকল জাল ছিন্ন করে জামাতও ঠিক এই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ভারতের যে রক্তচক্ষু উপেক্ষা করে যেইভাবে রাষ্ট্র ক্ষমতাটা পরিচালনা করছেন, রাষ্ট্রটা পরিচালনা করছেন, ঠিক একই পথে জামাতও যাবেন। সুতরাং আমি অন্ততপক্ষে খালি চোখে যেটা দেখছি, আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র থাকলেও অন্ততপক্ষে জামাত, বিএনপি এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একই সূত্রে একই পথে চলছেন এবং বাংলাদেশের মানুষ সেটাই চায়, সেটাই হবে। সুতরাং ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমান ষড়যন্ত্র করে ভারতের দাসখত দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে গেছেন, এরকম চিন্তাভাবনা যারা করেন, আমি মনে করি আপনাদের চিন্তাভাবনার অনেক ভুল আছে, সেগুলো পরিবর্তন করুন। হয়তো আগামী দিনগুলো সেই বিষয়গুলো আরও স্পষ্ট হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।